নমস্কার বন্ধুরা, আশা করি কুশলে আছেন। দীর্ঘ বিরতির পর আবার ফিরে এলাম গল্প পাঠের আসরে। শুরু করছি আজকের গল্প পাঠ। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। আজ প্রথম পর্ব। রাখাল রাজের নতুন বন্ধু জুটিয়াছে তারকনাথ। পরিচয় মাস তিনেকের, কিন্তু আপনির পালা শেষ হইয়া সম্ভাষণ নামিয়াছে তুমিতে। আরেক ধাপ নিচে আসিলেও কোনো পক্ষের আপত্তি নাই ভাবাটা সম্প্রতি এইরূপ। বেলা 2:30টায় তারকের নিশ্চয় পৌঁছিবার কথা। তাহারই কি একটা অত্যন্ত জরুরি পরামর্শের প্রয়োজন, অথচ তাহারই দেখা নেই। এদিকে ঘড়িতে বাজে 3টা। রাখাল ছটপট করিতেছে, পরামর্শের জন্যও নয়, বন্ধুর জন্যও নয়। কিন্তু ঠিক 3টায় তাহার নিজেরই বাহির না হইলেই নয়। ভবানীপুরে এক সুশিক্ষিত পরিবারে সন্ধ্যার পরেই মহিলা মজলিসের অধিবেশন। বহু তরুণী বিদুষীর পদার্পণের নিঃসংশয় সম্ভাবনা জানাইয়া বেগার খাটিবার স্বনির্বন্ধ আহ্বান পাঠাইয়াছেন গৃহিণী স্বয়ং। অতএব বেলাবেলি না যাইলে অতিশয় অন্যায় হইবে, অর্থাৎ কিনা যাওয়াই চাই। এদিকে যাইবার আয়োজন তাহার সম্পূর্ণ। দাড়ি গোপ 12 কামাইয়া 12 হিমানি লাগানো শেষ হইয়াছে। শয্যার পরে সুবিন্যস্ত গিলে করা পাঞ্জাবি, সিল্কের গেঞ্জি, কোচানো দেশি ধুতি চাদর, খাটের নিচে ক্রিম মাখানো বার্নিশ করা পাম্প শু, টেপায়ের উপরে রাখা সুবর্ণ বন্ধনী সংবদ্ধ সোনার চৌকা রিস্টওয়াচ। মেয়েদের চিত্ত হারিনি বলিয়াই ছেলে মহলে প্রখ্যাত। সবই প্রস্তুত। টেবিলে টি পটে চায়ের জল গাঢ় হইতে গাঢ়তর হইয়া প্রায় অপেয় হইয়া উঠিল, কিন্তু বন্ধুবরের সাক্ষাৎ নাই। সুতরাং দোষ যখন বন্ধুরই, তখন দ্বারে তালা দিয়া বাহির হইয়া পড়িলেই বা দোষ কি? কিন্তু কোথায় যেন বাধিতেছে, অথচ ওদিকের আকর্ষণ দুর্নিবার্য। প্রবল চঞ্চলতায় রাখাল চটি পায়ে দিয়ে বড় রাস্তা পর্যন্ত একবার ঘুরিয়া আসিল। তারপরে চা ঢালিয়া একলাই গিলিতে শুরু করিয়া মনে মনে শেষবারের মতো প্রতিজ্ঞা করিল, এ পেয়ালা শেষ হইলেই ব্যাস, আর না। মরুগ্গে তার পরামর্শ। বাজে বাজে বাজে, সব বাজে। সত্যকার কাজ থাকিলে সে 1/2 ঘণ্টা আগেই হাজির হইত, পরে নয়। সব বাজে, সব বাজে। না হয় কাল সকালে একবার তার মেষটা ঘুরিয়ে আসা যাইবে, ব্যাস। তারকের পরিচয় পরে হইবে, কিন্তু রাখালের ইতিহাসটা মোটামুটি এইখানে বলিয়ে রাখি। কিন্তু ওকে জিজ্ঞাসা করিলেই বলে, আমি তো সন্ন্যাসী মানুষে, অর্থাৎ মাতৃপিতৃকুলের সবাই গেছেন লোকান্তরে, সেই শুধু বাকি। ইহলোক সমুজ্জ্বল করিয়া একদিন তাহারা ছিলেন নিশ্চয়, কিন্তু সেসব খবর রাখাল ভালো জানে না। যদি বা কিছু জানে, বলিতে চায় না। অধুনা পটলডাঙায় তাহার বাসা। বাড়িওয়ালা বলে 2খানা ঘর, সে বলে 1খানা। ভাড়ার দিক দিয়া শেষ পর্যন্ত 1.5খানার দরে রফা হইয়াছে। 1 তলা, সুতরাং যথেষ্ট স্যাঁতস্যাঁতে। তবে হাওয়া না থাকিলেও
আলোটা আছে। দিনে দেশলাই জ্বালিয়ে জুতা খুঁজিয়ে ফিরিতে হয় না। ঘর যাই হোক, রাখালের আসবাবের অভাব নাই। ভালো খাট, ভালো বিছানা, ভালো টেবিল চেয়ার, ভালো দুটি আলমারি, একটা বইয়ের অন্যটা কাপড় জামা পোশাকে পরিপূর্ণ, একটি দামি ইলেকট্রিক ফ্যান, দেওয়ালের ঘড়িটাও নেহাত কম মূল্যের নয়। এমন আরও কত কি শৌখিন ছোটোখাটো টুকিটাকি জিনিস। একজন ঠিকার বুড়ি ঝি রাখালের কুকার চায়ের সাজ সরঞ্জাম মাজিয়া ঘষিয়ে দিয়ে যায়, ঘরদ্বার পরিষ্কার করে, ভিজা কাপড় কাচিয়া শুকাইয়া তুলিয়ে দিয়ে যায়, সময় পাইলে বাজার করিয়াও আনে। রাখাল পাল পার্বণের নাম করিয়া টাকাটা শিকাটা যাহা দেয় তাহা বহু সময়ে মাস মাহিনাকে অতিক্রম করে। রাখাল মাঝে মাঝে আদর করিয়া ডাকে, নানি নানি। রাখালকে সে সত্যই ভালোবাসে। রাখাল সকালে ছেলে পড়ায়, বাকি সমস্ত দিন সভা সমিতি করিয়া বেড়ায়। রাজনীতিক নয়, সামাজিক। সে বলে সে সাহিত্যিক। রাজনীতির গণ্ডগোলে তাহাদের সাধনার বিঘ্ন ঘটে। ছেলে পড়ায়, কিন্তু কলেজের নয়, স্কুলে, তাও খুব নিচের ক্লাসের। পূর্বে চাকরির চেষ্টা অনেক করিয়াছে, কিন্তু জোটাইতে পারে নাই। এখন সে চেষ্টা ছাড়িয়াছে। কিন্তু একবেলা ছোট ছেলে পড়াইয়া কি করিয়া যে এতটা সুখ স্বাচ্ছন্দ্য সম্ভবপর তাহাও বোঝা যায় না। সে সাহিত্যিক, কিন্তু প্রচলিত সাপ্তাহিক বা মাসিক পত্রে তাহার নাম খুঁজিয়ে পাওয়া যায় না। রাত্রে অনেক রাত্রি জাগিয়া খাতা লেখে, কিন্তু সেগুলো যে কি করে কাহাকেও বলে না। স্কুল কলেজে সে কি পাশ করিয়াছে কেহ জানে না। প্রশ্ন করিলে এমন একটা ভাব ধারণ করে যে সে গুরু ট্রেনিং হইতে ডক্টরেট পর্যন্ত যা কিছু হইতে পারে। তাহার আলমারিতে সকল জাতীয় পুস্তক, কাব্য, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, মোটা মোটা বাছা বাছা বই। কথাবার্তা শুনিলে হঠাৎ বর্ণচোরা মহামহোপাধ্যায় বলিয়া শঙ্কা হয়। হোমিওপ্যাথি শাস্ত্র হইতে ওয়্যারলেস পর্যন্ত তাহার অধিগত। তাহার মুখে শুনিলে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের জ্ঞান মার্কনির অপেক্ষা নিতান্ত কম বলিয়া সন্দেহ হয় না। কন্টিনেন্টাল গ্রন্থকারদের নাম রাখালের কণ্ঠস্থ। কে কয়টা বই লিখিয়েছেন সে অনর্গল বলিতে পারে। হিউমের সহিত লকের গরমিল কতটুকু, বা স্পিনোজার সঙ্গে ডেকার্তের আসল মিল কোনখানে, এবং ভারতীয় দর্শনের কাছে তাহা কত অকিঞ্চিতকর, এ সকল তত্ত্বকথা সে পণ্ডিতের মতোই প্রকাশ করে। বুয়ার ওয়ারের সেনাপতি কে, রুশ জাপান যুদ্ধে কিসের জন্য রুশের পরাজয় ঘটিল, আমেরিকানরা কি করিয়া এত টাকা করিল, এ সকল বিবরণ তাহার নখাগ্রে। ভারতীয় মুদ্রা বিনিময়ে বাট্টার হার কি হওয়া উচিত, রিভার্স কাউন্সিল বেচি ভারতের কত টাকা ক্ষতি হইল, গোল্ড স্ট্যান্ডার্ড রিজার্ভে কত সোনা আছে, এবং কারেন্সি আমানতে কত টাকা থাকা উচিত, এ সম্বন্ধে সে একেবারে নিঃসংশয়। এমনকি নিউটনের সহিত আইনস্টাইনের মতবাদ কতদিনে সামঞ্জস্য লাভ করিবে, এ ব্যাপারেও ভবিষ্যৎবাণী করিতে তাহার বাধে না। শুনিয়া কেহ কেহ হাসে, কেহ বা শ্রদ্ধায় বিগলিত হইয়া যায়। কিন্তু একটা কথা সকলেই অকপটে স্বীকার করে যে রাখাল পরোপকারী। সাধ্যে কুলাইলে সাহায্য করিতে সে কোথাও পরাণমুখ হয় না। বহু গৃহেই রাখালের অবাধ গতি, অবারিত দ্বার, খাটাইয়া লইতে তাহাকে কেহ ছাড়ে না। যেসব মেয়েরা বয়সে বড় মাঝে মাঝে অনুযোগ করিয়া বলেন,
রাখাল, এ তোমার ভারী অন্যায়। এইবার একটা বিয়ে থা করে সংসারী হও। কতকাল আর এমনভাবে কাটাবে? বয়স তো হলো। রাখাল কানে আঙুল দিয়ে বলে, আর যা বলেন বলুন, শুধু এই আদেশটি করবেন না, আমি বেশ আছি। শুধু এই আদেশটি করবেন না, আমি বেশ আছি। তথাপি আদেশ উপদেশের কার্পণ্য ঘটে না। যাহারা ততোধিক শুভানুধ্যায়ী, তাহারা দুঃখ করিয়া বলেন, ও নাকি আবার কথা শুনবে, স্বদেশ ও সাহিত্য নিয়েই পাগল। কথা সে না শুনিতে পারে, কিন্তু পাগলামি সারে কিনা যাচাই করিয়া আজও কোনো শুভাকাঙ্ক্ষী দেখে নাই। কেহ বলে নাই, রাখাল, তোমার পাত্রী স্থির করিয়াছি, তোমাকে রাজি হইতেই হইবে। এমনি করিয়া রাখালের দিন কাটিতেছিল এবং বয়স বাড়িতেছিল। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা প্রয়োজন। দর্শন বিজ্ঞানে যাই হোক, সংসারে আপনার বলিতে তাহার যে কোথাও কিছু নাই এবং ভবিষ্যতের পাতেও শূন্য অঙ্ক দাগা, এ খবরটা আর যাহার চোখেই চাপা পড়ুক, মেয়েদের চোখে যে চাপা পড়ে নাই, এ কথা রাখাল বোঝে। তাই বিবাহের অনুরোধে সে তাহাদের সদিচ্ছা ও সহানুভূতিটুকুই গ্রহণ করে। তাহাদের কাজ করে, বেগার খাটে, তার বেশিতে প্রলুব্ধ হয় না। এক ধরনের স্বাভাবিক সংযম ও মিতাচার ওইখানে তাহাকে রক্ষা করে। চা খাওয়া শেষ করিয়া রাখাল কোচানো কাপড়টি পরিপাটি করিয়া পরিয়া সিল্কের গেঞ্জি আরেকবার ছাড়িয়া গায়ে দিবার উপক্রম করিতেছে। এমনি সময় তারক আসিয়া প্রবেশ করিল। রাখাল কহিল, বাহ, বেশ তো, এরই নাম জরুরি পরামর্শ না? কোথাও বেরুচ্ছ নাকি? না, সমস্ত বিকেলটা ঘরে বসে থাকবো। সে হবে না, বিকেলের এখনো ঢের দেরি। বসো। না হে না, তার জন্যে পরামর্শ কাল হবে। এই বলিয়া সে গেঞ্জির উপরে পাঞ্জাবি চড়াইল। তারক তাহার প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, তাহলে পরামর্শ থাকলো, কাল সকালে আমি অনেক দূরে গিয়ে পড়ব, হয়তো আর কখনো না। তা না হোক, অনেকদিন আর দেখা হওয়া সম্ভাবনা রইল না। রাখাল ধপ করিয়া চেয়ারে বসিয়া পড়িল। তার মানে আমি একটা চাকরি পেয়েছি বর্ধমান জেলার একটা গ্রামে, নতুন স্কুলের হেডমাস্টারি। রাখাল বলিল, প্রাইমারি? না, হাই স্কুল। হাই স্কুল? ম্যাট্রিক? মাইনে? লিখছে তো 90 টাকা, আর একটা ছোটখাটো বাড়ি থাকবার জন্য অমনি দেবে। রাখাল হা হা করিয়ে একচোট হাসিয়া লইল। পরে কহিল, ধাপ্পা ধাপ্পা, সব ধাপ্পাবাজি। কে তামাশা করেছে? এ তো 100 টাকার উপরে গেল হে। কেন, তারা কি আর লোক পেলে না? সব ধাপ্পাবাজি। তারা কি আর লোক পেলে না? তারা কহিল, বোধহয় পায়নি। পাড়াগাঁয়ে সহজে কি কেউ যেতে চায়? না, যায় না। 100 টাকায় জমের বাড়ি যেতে চায়? এ তো বর্ধমান। না, যায় না। 3:10, আর দেরি করা চলে না। না না, পাগলামি রাখো, কাল সকালে সব কথা হবে। দেখা যাবে কে লিখেছে আর কি লিখেছে।
এটা বুঝছো না যে 100 টাকা অজানা অচেনা দূত? অ্যাপ্লিকেশনের জবাব তো ও ঢের জানি, হাড়ে ঘুণ ধরে গেছে। চলল বলিয়ে উঠিয়ে দাঁড়াইল। তারক মিনতি করিয়া কহিল, আর 10 মিনিট ভাই, সত্যি মিছে যাই হোক রাতের গাড়িতে যেতেই হবে। রাখাল বলিল, কেন শুনি? কথাটা আমার বিশ্বাস হলো না বুঝি? তারক কি আর জবাব দিল না, কহিল, অথচ এমনি অভ্যাস হয়ে গেছে যে দিনান্তে একবার দেখা না হলে প্রাণটা যেন হাঁপিয়ে ওঠে। রাখাল কহিল, আমারই তা হয় না বুঝি? ইহার পরে দুজনেই ক্ষণকাল চুপ করিয়া রহিল। তারক বলিল, বেঁচে যদি থাকি বড়দিনের ছুটিতে হয়তো আবার দেখা হবে, ততদিন। রাখালের চোখে সামান্যতেই জল আসিয়া পড়ে, তাহার চোখ ছলছল করিতে লাগিল। তারক আঙুল হইতে একটা বহু ব্যবহৃত সোনার শিল আংটি খুলিয়া টেবিলের একধারে রাখিয়া দিল, কহিল, ভাই রাখাল, তোমার কাছে আমি 20টা টাকা ধারি। কথাটা শেষ হইল না। এ কি তার বন্ধক নাকি? বলিতে বলিতে রাখাল ছোঁ মারিয়া আংটিটা তুলিয়া লইয়া ঝোঁকের মাথায় জানালা দিয়ে ফেলিয়া দিতেছিল। তারক হাতটা ধরিয়ে ফেলিয়ে স্নিগ্ধ কণ্ঠে কহিল, আরে না না, বন্ধক নয়, বেচলে এর দাম 10টা টাকাও কেউ দেবে না। এ আমার স্মরণ চিহ্ন, যাবার আগে তোমার হাতে নিজের হাতে পরিয়ে যাব। এই বলিয়া সে জোর করিয়া বন্ধুর আঙুলে পরাইয়া দিল। বলিল, 10 মিনিট সময় চেয়ে নিয়েছিল, কিন্তু 15 মিনিট হয়ে গেছে, এবার তোমার ছুটি। নাও, পোশাক টোশাক পরে নাও। এই বলিয়া সে হাসিল। মহিলা মজলিসের চেহারা তখন রাখালের মনের মধ্যে ম্লান হইয়া গেছে। সে চুপ করিয়া বসিয়া রহিল। ড্রেসিং টেবিলের আয়নার পাশাপাশি 2 বন্ধুর ছবি পড়িল। রাখাল বেঁটে, গোলগাল, গৌরবর্ণ, তাহার পরিপুষ্ট মুখের পরে একটি সহৃদয় সরলতা যেন অত্যন্ত ব্যক্ত। মানুষটি যে সত্যই ভালো মানুষ তাহাতে সন্দেহ জন্মায় না, কিন্তু তারকের চেহারা সে শ্রেণীরই নয়। সে দীর্ঘাকৃতি, কৃশু, গায়ের রংটা প্রায় কালোর ধার ঘেঁষিয়ে আছে। বাহিরে প্রকাশিত নয় বটে, কিন্তু ঠাউর করিলেই সন্দেহ হয় লোকটি বোধহয় অতিশয় বলিষ্ঠ। মুখ দেখিয়া হঠাৎ কোনো ধারণা করা কঠিন, কিন্তু চোখের দৃষ্টিতে একটি আশ্চর্য বৈশিষ্ট্য আছে। আয়ত বা সুন্দর নয়, কিন্তু মনে হয় যেন নির্ভর করা চলে। সুখে দুঃখে ভার সহিবার ইহার শক্তি আছে। বয়স 27-28, রাখালের চেয়ে 2-3 বছরের ছোট, কিন্তু কিসে যেন তাহাকেই বড় বলিয়া ভ্রম হয়। রাখাল হঠাৎ জোর দিয়া বলিয়া উঠিল, কিন্তু আমি বলছি তোমার যাওয়া উচিত নয়। কেন? কেন আবার কি? একটা হাই স্কুল চালানো কি সোজা কথা? ম্যাট্রিক ক্লাসের ছেলে পড়াতে হবে, তাদের পাশ করাতে হবে। সে কোয়ালিফিকেশন কি? তারক কহিল, কোয়ালিফিকেশন তারা চায়নি, চেয়েছে ইউনিভার্সিটির ছাপছোপের বিবরণ। সেসব মার্কা কর্তৃপক্ষদের দরবারে পেশ করেছি।
আরজি মঞ্জুর হয়েছে। ছেলে পড়াবার ভার আমার, কিন্তু পাশ করার দায় তাদের। রাখাল ঘাড় নাড়িতে নাড়িতে কহিল, সে বলতে হয় না হে, হয় না। পরক্ষণে গম্ভীর হইয়া কহিল, কিন্তু আমাকেও তো তুমি সত্যি কথা বলনি তারক। বলেছিলে পড়াশুনো তেমন কিছু করনি। তারক হাসিয়া কহিল, সে এখনো বলছি, ছাপ ছোপ আছে, কিন্তু পড়াশুনো করিনি। তার সময় পেলাম কই? পড়া মুখস্থর পালা সাঙ্গ হতেই লেগে গেলাম চাকরির উমেদারিতে। কাটল বছর 2-3। তারপরে দৈবাত তোমার দয়া পেয়ে কলকাতায় এসে দুটো খেতে পড়তে পাচ্ছি। দেখো তারক, ফের যদি তুমি... অকস্মাৎ আয়নায় 2 বন্ধুর মাথার উপরে আরেকটি ছায়া আসিয়া পড়িল। নারী মূর্তি। উভয়ই ফিরিয়া চাহিয়া দেখিল একটি অপরিচিতা মহিলা ঘরের প্রায় মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছেন। মহিলাই বটে, বয়স হয়তো যৌবনের আরেক প্রান্তে পা দিয়েছে, কিন্তু সে চোখেই পড়ে না। বর্ণ অত্যন্ত গৌর, একটু রোগা, কিন্তু সর্বাঙ্গ ঘেঁষিয়া মর্যাদার সীমা নাই। ললাটে এওতির চিহ্ন, পরনে গরদের শাড়ি, হাতে গলায় প্রচলিত সাধারণ 2-4খানি গহনা, শুধু যেন সামাজিক রীতি পালনের জন্যই। 2 বন্ধুই কিছুক্ষণ স্তব্ধ বিস্ময়ে চাহিয়া রাখাল চৌকি ছাড়িয়ে লাফাইয়া উঠিল। এ কি, নতুন মাঝি! তাহার পরেই সে উপর হইয়া তাহার পায়ের উপর গিয়া পড়িল। 2 পায়ে মাথা ঠেকাইয়া প্রণাম যেন তাহার আর শেষ হইতেই চাহে না। উঠিয়া দাঁড়াইলে রমণী হাত দিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন। তিনি চৌকিতে বসিলে রাখাল মাটিতে বসিল এবং তারক উঠিয়া গিয়া বন্ধুর পাশে বসিল। হঠাৎ চিনতে পারিনি মা। না পারবারই তো কথা রাজু। মনে মনে ভাবছি। চোখ পড়ে গেল আপনার চুলের ওপর। রাঙা আঁচলের পাড় ডিঙিয়ে পায়ে এসে ঠেকেছে। এমনটি এদেশে আর কারু দেখিনি। তখন সবাই বলতো, এর খানিকটা কেটে নিয়ে এবার প্রতিমা সাজানো হবে। মনে পড়ে মা। তিনি একটুখানি হাসিলেন, কিন্তু কথাটা চাপা দিলেন। বললেন, রাজু, ইনিই বুঝি তোমার নতুন বন্ধু? নামটি কি? রাখাল বলিল, তারক চাটুর্যে। কিন্তু আপনি জানলেন কি করে? তিনি এই প্রশ্ন চাপা দিলেন, শুধু বললেন, শুনেছি তোমাদের খুব ভাব। রাখাল বলিল, হ্যাঁ, কিন্তু সে বুঝি আর টেকে না। ও আজই চলে যেতে চাচ্ছে বর্ধমানের কোন এক পাড়া গায়ে। স্কুলের হেডমাস্টারই জুটেছে ওর। কিন্তু আমি বলি, তুমি MA পাশ করেছো যখন, তখন মাস্টারির ভাবনা কি? এখানেই একটা জোগাড় হয়ে যাবে। ও কিন্তু ভরসা করতে চায় না। বলুন তো কি অন্যায়? শুনিয়া তিনি মৃদু হাস্যে কহিলেন, তোমার আশ্বাসে বিশ্বাস করতে না পারাকে অন্যায় বলতে পারিনি রাজু। তারকবাবু কি সত্যিই আর চলে যাচ্ছেন? তারক সবিনয়ে কহিল, এটি কিন্তু তার চেয়েও অন্যায় হলো যে রাখাল রাজের পৈতৃক মোড়োটা স্বচ্ছন্দে বাদ দিয়ে ওকে ছোট একটুখানি রাজু, আর আমারই অদৃষ্টে এসে জুটল এক উটকো বাবু। ভার সইবে না নতুন মা, ওটা বাতিল করতে হবে। তিনি ঘাড় নাড়িয়ে কহিলেন, তাই হবে তারক। সম্মতি লাভ করিয়া তারক সকৃতজ্ঞ চিত্তে কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সময় পাইল না।
তাহার সম্মিত মুখের উপর হঠাৎ যেন একটা বিষণ্ণতার ছায়া আসিয়া পড়িল। গলার স্বরটাও যেন বদলাইয়া বলিলেন, রাজু, আজকাল ও বাড়িতে কি তুমি বড় একটা যাও না? যাইবই কি নতুন মা, তবে নানা ঝঞ্ঝাটে দিন 15-20। রেনুর কাল বিয়ে জানো? কই না, কে বললে? হ্যাঁ তাই, আজ বেলা 10টায় তার গায়ে হলুদ হয়ে গেল। এ বিয়ে তোমাকে বন্ধ করতে হবে। কেন? হওয়া অসম্ভব বলে। বরের পিতামহ পাগল হয়ে মারা যায়, এক পিসি পাগল হয়ে আছে। বাপ পাগল নয় বটে, কিন্তু হলে ছিল ভালো, হাতে পায়ে দড়ি বেঁধে লোকে ফেলে রাখতে পারত। কি সর্বনাশ! কর্তা কি এসব খোঁজ করেননি? রমণী কহিলেন, জানোই তো কর্তাকে। ছেলেটি রূপবান, লেখাপড়া করেছে, তাছাড়া ওদের অনেক টাকা। ঘটক সম্বন্ধ এনেছে, যা বলেছে তিনি বিশ্বাস করেছেন। আর জানলেই বা কি, সমস্ত শুনেও হয়তো শেষ পর্যন্ত তিনি বুঝতেই পারবেন না এতে ভয়ের কি আছে। রাখাল বিষণ্ণ মুখে কহিল, তবেই তো। তারক চুপ করিয়া শুনিতেছিল। বন্ধুর এই নিরুৎসুক কণ্ঠস্বর সে সহসা উত্তেজিত হইয়া উঠিল। তবেই তো মানে? বাধা দেবার চেষ্টা করবে না? আর এই বিয়ে হয়ে যাবে, এ তো বড় ভীষণ অন্যায়। রাখাল কহিল, সে বুঝি, কিন্তু আমার কথায় বিয়ে বন্ধ হবে কেন ভাই? আর কর্তাই তো শুধু নয়, আর সবাই রাজি হবে কেন? তারক বলিল, কেন হবে না? বরের বাড়ির মতো মেয়ের বাড়িরও কি সবাই পাগল বললেও শুনবে না? বিয়ে দেবেই। কিন্তু গায়ে হলুদ হয়ে গেছে যে, এটা ভুলছো কেন? হলুই বা গায়ে হলুদ, মেয়েকে তো জ্যান্ত চিতায় তুলে দেওয়া যায় না। বলিয়ে তাহার চোখ পড়িল। সেই অপরিচিতা রমণী তাহার প্রতি নীরবে চাহিয়া আছেন। লজ্জিত হইয়া সে কণ্ঠস্বর শান্ত করিয়া বলিল, আমি জানি না এরা কি, হয়তো কথা কওয়া আমার উচিত নয়, কিন্তু মনে হয় রাখাল, তোমার প্রাণপণে বাধা দেওয়া কর্তব্য। কোনো মতেই এ ঘটতে দেওয়া চলে না। রমণী জিজ্ঞাসা করিলেন, এরা কারা রাজু? মেয়ের সৎ মা তো, তার আপত্তি করার কি অধিকার? এরা কারা রাজু? রাখাল চুপ করিয়া রহিল। তিনি নিজেও ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া কহিলেন, তোমাকে তাহলে একবার বাগবাজারে যেতে হবে, ছেলের মামার কাছে। শুনেছি ও পক্ষে তিনিই কর্তা। তাকে মেয়ের মায়ের ইতিহাসটা জানিয়ে বারণ করে দিতে হবে। আমার বিশ্বাস এতে কাজ হবে। যদি না হয়, তখন সে ভার রইল আমার। আমি রাত্রি 11টার পর আবার আসবো বাবা, এখন উঠি। এই বলিয়া তিনি উঠিয়ে দাঁড়াইলেন। রাখাল ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, কিন্তু তারপরে যে রেনুর আর বিয়ে হবে না নতুন মা, জানাজানি হয়ে গেলে। নাই হোক বাবা, সেও ভালো। রাখাল আর তর্ক করিল না, হেঁট হইয়া আগের মতোই ভক্তি ভরে প্রণাম করিল। তাহার দেখা দেখি এবার তারকও পায়ের কাছে আসিয়া নমস্কার করিল। তিনি দ্বার পর্যন্ত অগ্রসর হইয়াই হঠাৎ ফিরিয়ে দাঁড়াইলেন, বলিলেন, তারক, তোমাকে বলা হয়তো আমার উচিত নয়, কিন্তু তুমি রাজুর বন্ধু। যদি ক্ষতি না হয়, এ 2 দিন কোথাও যেও না।
এই আমার অনুরোধ। তারক মনে মনে বিস্মিত হইল, কিন্তু সহসা জবাব দিতেও পারিল না। কিন্তু এজন্য তিনি অপেক্ষাও করিলেন না, বাহির হইয়া গেলেন। রাখাল জানালা দিয়ে মুখ বাড়াইয়া দেখিল তিনি পায়ে হাঁটিয়াই গেলেন। শুধু গলির বাঁকের কাছে দারোয়ানের মতো কে একজন অপেক্ষা করিতেছিল, সে তাহাকে নিঃশব্দে অনুসরণ করিল। রাখাল জামা কাপড় খুলিয়া ফেলিল। তারক প্রশ্ন করিল, বেরুবে না? রাখাল বলিল, না। কিন্তু তুমি যাচ্ছ আজই বর্ধমানে? না, তুমি কি করো দেখব। স্বেচ্ছায় না করো, জোর করে করাবো। চায়ের কেটলিটা আরেকবার চড়িয়ে দিই, কি বলো? কিন্তু জল খাবার কিনে আনি নে। দাও। তাহলে তুমি চড়াও জলটা, আমি যাই দোকানে, কিছু জল খাবার কিনে আনি গে। এই বলিয়া সে কোঁচার খুঁট গায়ে দিয়ে চটি পায়ে বাহির হইয়া গেল। গলির মোড়েই খাবারের দোকান, নগদ পয়সার প্রয়োজন হয় না, ধার মেলে। খাবার খাওয়া শেষ হইল। সন্ধ্যার পর আলো জ্বালিয়ে চায়ের পেয়ালা লইয়া দুই বন্ধু টেবিলে বসিল। তারক প্রশ্ন করিল, তারপরে? রাখাল বলিল, আমার বয়স তখন 10 কি 11। বাবা 4-5 দিন আগে এক বেলার কলেরায় মারা গেছেন। সবাই বললে, বাবুদের মেজমে সবিতা বাপের বাড়িতে পুজো দেখতে এসেছে, তুই তাকে গিয়ে ধর। সবাই বললে, তুই তাকে গিয়ে ধর। বাবুদের বুড়ো সরকার আমাকে সঙ্গে নিয়ে একেবারে অন্দরে গিয়ে উপস্থিত হলো। তিনি পৈঠের একধারে বসে কুলোই করে তিল বাচ্ছিলেন। সরকার বলল, মেজমা, ইটি বামুনের ছেলে, তোমার নাম শুনে ভিক্ষে চাইতে এসেছে। হঠাৎ বাপ মারা গেছে। ত্রিসংসারে এমন কেউ নেই যে এ দায় থেকে ওকে উদ্ধার করে দেয়। শুনে তার চোখ ছলছল করে উঠল। বললেন, তোমার কি আপনার কেউ নেই? বলল, মাসি আছে, কিন্তু কখনো দেখিনি। জিজ্ঞাসা করলেন, শ্রাদ্ধ করতে কত টাকা লাগবে? এটা শুনেছিলুম। বললুম, পুরুতমশাই বলেন 50 টাকা লাগবে। তিনি কুলোটা রেখে উঠে গেলেন, আর একটা কথাও জিজ্ঞেস করলেন না। একটু পরে ফিরে এসে আমার উত্তরীয়র আঁচলে 10 টাকার 5খানি নোট বেঁধে দিয়ে বললেন, তোমার নাম কি বাবা? বলল, রাজু। ভালো নাম, রাখাল রাজ। বললেন, তুমি যাবে বাবা আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ির দেশে? সেখানে ভালো স্কুল আছে, কলেজ আছে, তোমার কোনো কষ্ট হবে না। যাবে? আমাকে জবাব দিতে হলো না। সরকার মশাই যেন ঝাঁপিয়ে পড়ল। বললে, যাবে মা, যাবে, এক্ষুনি যাবে। এত বড় ভাগ্য ও কোথায় কার কাছে পাবে? ওর চেয়ে অসহায় এ গায়ে আর কেউ নেই মা। মা দুর্গা তোমাকে ধনে পুত্রে চির সুখী করবেন। এই বলে বুড়ো সরকার হাউ হাউ করে কাঁদতে লাগলো। শুনিয়া তারকের চক্ষু সজল হইয়া উঠিল। রাখাল বলিতে লাগিল, পিতৃশ্রাদ্ধ ও মহামায়ার পুজো 2 শেষ হল।
ত্রয়োদশীর দিন যাত্রা করে চিরদিনের মতো দেশ ছেড়ে তার স্বামী গৃহে এসে আশ্রয় নিল। দ্বিতীয় পক্ষের স্ত্রী, তাই সবাই বলে নতুন মা। আমিও বলল নতুন মা। শ্বশুর শাশুড়ি নেই, কিন্তু বহু পরিজন, অবস্থা সচ্ছল, ধনী বললেও চলে। এ বাড়ির শুধু তো তিনি গৃহিণীই নয়, তিনিই গৃহকর্ত্রী। স্বামীর বয়স হয়েছে, চুলে পাক ধরতে শুরু করেছে, কিন্তু যেন ছেলে মানুষের মতো সরল। এমন মিষ্টি মানুষ আমি আর কখনো দেখিনি। দেখব মাত্রই যেন ছেলের আদরে আমাকে তুলে নিলেন। দেশে জমি জমা চাষবাসও ছিল, দু একখানি ছোটোখাটো তালুকও ছিল, আবার কলকাতায় কি যেন একটা কারবারও চলছিল। কিন্তু অধিকাংশ সময়ই তিনি থাকতেন বাড়িতে। তখন দিনের অর্ধেকটা কাটত তার পুজোর ঘরে, পুজো আহ্নিকে জপ তপে। আমি স্কুলে ভর্তি হলাম। বই, খাতা, পেন্সিল, কাগজ, কলম এলো। জামা কাপড়, জুতো, মোজা অনেক জুটল। ঘরে মাস্টার নিযুক্ত হলো, যেন আমি এ বাড়িরই ছেলে। নিরাশ্রয় বলে মা যে সঙ্গে করে এনেছিলেন, এ কথা সবাই গেল ভুলে। তারক, এ জীবনে সে সুখের দিন আর ফিরবে না। আজও কতদিন আমি চুপ করে শুয়ে সেই সব কথাই ভাবি। এই বলি সে চুপ করিল এবং বহুক্ষণ পর্যন্ত কেমন যেন এক প্রকার বিমনা হইয়া রহিল। তারক কহিল, রাখাল, কি জানি কেন আমার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করছে। তারপরে রাখাল বলিল, তারপরে এমন অনেক দিন কেটে গেল। স্কুলে ম্যাট্রিক পাশ করে কলেজে আইএ ক্লাসে ভর্তি হয়েছি। এমনি সময়ে হঠাৎ একদিন সমস্ত উল্টে পাল্টে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ভাঙতে চুরতে কোথাও কিছু আর বাকি রহিল না। এই বলি সে নীরব হইল, কিন্তু চুপ করিয়াও থাকিতে পারিল না। কহিল, এতদিন কাউকে কোনো কথা বলিনি, আর বলবই বা কাকে? আজও বলা উচিত কিনা জানিনি, কিন্তু বুকের ভেতরটা যেন ঝড় বয়ে যাচ্ছে। চাহিয়া দেখিল, তারকের মুখে অপরিসীম কৌতূহল, কিন্তু সে প্রশ্ন করিল না। রাখাল নিজের সঙ্গে ক্ষণকাল লড়াই করিয়া অকস্মাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলিয়া উঠিল, তারক, নিজের মাকে দেখিনি। মা বলতে আমার নতুন মাকেই মনে পড়ে। এই আমার সেই নতুন মা। এতক্ষণে সত্যই তাহার কণ্ঠ রুদ্ধ হইল। প্রথমে দুই চোখ জলে ভরিয়া আসিল, তারপরে বড় বড় কয়েক ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। মিনিট দুই তিন পরে চোখ মুছিয়া নিজেই শান্ত হইল। কহিল, উনি তোমাকে দিন দুই থাকতে বলে গেলেন, হয়তো তোমাতে তার কাজ আছে। 12-13 বছরের পূর্বের কথা। সেদিন ব্যাপারটা কি ঘটেছিল তোমাকে বলি, তারপরে থাকা না থাকা তোমার বিবেচনা। তারক চুপ করিয়াছিল, চুপ করিয়াই রহিল। রাখাল বলিতে লাগিল, তখন কি একজন ওদের কলকাতার আত্মীয় প্রায়ই বাড়িতে আসতেন। কখনো 2-1 দিন, কখনো বা তার সপ্তাহ কেটে যেত। সঙ্গে আসতো তেল মাখাবার খানসামা, তামাক সাজবার ভৃত্য, ট্রেনে খবরদারি করবার দরোয়ান, আর নানা রকমের কত যে ফল মূল মিষ্টান্ন তার ঠিকানা নেই। পালা পার্বণ উপলক্ষে উপহারের তো পরিমাণ থাকতো না, তার সঙ্গে ছিল এদের ঠাট্টার সুবাদ। শুধু কোনো সম্পর্কের হিসেবেই নয়,
বোধ করি বা ধনের হিসেব থেকেও এ বাড়িতে তার আদর আপ্যায়ন ছিল প্রভূত। কিন্তু বাড়ির মেয়েরা যেন ক্রমশ কি এক প্রকার সন্দেহ করতে লাগলো। কথাটা ব্রজবাবুর কানে গেল, কিন্তু তিনি বিশ্বাস করা তো দূরের কথা, উল্টে করলেন রাগ। দূর সম্পর্কের এক পিস্তত বোনকে যেতে হলো তার শ্বশুর বাড়ি। শুনেছি এমনিই নাকি হয়ে থাকে। এই হলো দুনিয়ার সাধারণ নিয়ম। তাছাড়া এইমাত্র তো ওর নিজের মুখেই শুনতে পেলে কর্তার মতো সরল চিত্ত ভালো মানুষ লোক সংসারে বিরল। সত্যিই তাই। কারো কোনো কলঙ্ক মনের মধ্যে স্থান দেওয়াই তার কঠিন। আর সন্দেহ কাকে? না নতুন মাকে। ছি! দিন কাটে। কথাটা গেল বাহ্যত চাপা পড়ে। কিন্তু বিদ্বেষ ও বিষের বীজাণু আশ্রয় নিলে পরিজনদের নিভৃত গৃহকোণে, যাদের সবচেয়ে বড় করে আশ্রয় দিয়েছিলেন একদিন নতুন মা নিজেই, তাদেরই মধ্যে কেবল আমাকেই যে একদিন যাবে বাবা আমার কাছে বলে ঘরে ডেকে এনেছিলেন তাই নয়, এনেছিলেন আরও অনেককেই। এ ছিল তাঁর স্বভাব। তাই পিস্তত বোন গেল চলে, কিন্তু পিসি রইলেন তার শোধ নিতে। তারক শুধু ঘাড় নাড়িয়ে সায় দিল। রাখাল কহিল, ইতিমধ্যে চক্রান্ত যে কত নিবিড় ও হিংস্র হয়ে উঠছিল তারই খবর পেলাম একদিন অকস্মাৎ গভীর রাতে। কি এক প্রকার চাপা গলার কর্কশ কোলাহলে ঘুম ভেঙে ঘরের বাইরে এসে দেখি সম্মুখের ঘরের কবাটে বাইরের থেকে শেকল দেওয়া, উঠানের মাঝখানে গোটা 5-6 লণ্ঠন, বারান্দার একধারে বসে স্তব্ধ অধোমুখী ব্রজবাবু, এবং সেই ঘরের সামনে দাঁড়িয়ে নবীনবাবু, কর্তার খুড়তুতো ছোট ভাই। রুদ্ধ দ্বারে অবিরত ধাক্কা দিয়ে কঠিন কণ্ঠে পুনঃ পুনঃ হাঁকছেন, রমণীবাবু দোর খুলুন, ঘরটা আমরা দেখব। বেরিয়ে আসুন বলছি, বেরিয়ে আসুন বলছি। ইনি কলকাতার আড়ত থেকে 1000-20-25 টাকা উড়িয়ে কিছুকাল হলো বাড়িতে এসে বসেছেন। বাড়ির মেয়েরা বারান্দার আশেপাশে দাঁড়িয়ে, মনে হলো চাকররা কাছাকাছি কোথায় যেন আড়ালে অপেক্ষা করে আছে। ব্যাপারটা ঘুম চোখে প্রথমটা ঠাউর পেলাম না, কিন্তু পরক্ষণেই সমস্ত বুঝলাম। এখনই ভীষণ কি একটা ঘটবে ভেবে ভয়ে সর্বাঙ্গ ঘামে ভেসে গেল। চোখে অন্ধকার ঘনিয়ে এলো। হয়তো মাথা ঘুরে সেইখানে পড়ে যেতাম, কিন্তু তার হলো না। দোর খুলে রমণীবাবুর হাত ধরে নতুন মা বেরিয়ে এলেন। বললেন, তোমরা কেউ এর গায়ে হাত দিও না, আমি বারণ করে দিচ্ছি। আমরা এখনই বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি। হঠাৎ যেন একটা বজ্রাঘাত হয়ে গেল। এ কি সত্যই এ বাড়ির নতুন মা? কিন্তু তাদের অপমান করবে কি? বাড়ি শুদ্ধ সকলে যেন লজ্জায় মরে গেল। যে যেখানে ছিল সেইখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তারা সদর দরজা যখন পার হয়ে যান, কর্তা তখন অকস্মাৎ হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, নতুন বউ, তোমার রেণু রইল যে, কাল তাকে আমি কি দিয়ে বোঝাবো? নতুন মা একটা কথাও বললেন না, নিঃশব্দে ধীরে ধীরে বার হয়ে গেলেন। সেদিন সেই রেণু ছিল 3 বছরের, আজ বয়স হয়েছে তার 16। এই 13 বছর পরে আজ হঠাৎ দেখা দিলেন মা।
মেয়েকে বিপদ থেকে বাঁচাবার জন্যে। এইবার এতক্ষণ পরে কথা কহিল তারক। নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর এই 13টি বছর মেয়েকে মা চোখের আড়াল করেননি? এবং শুধু মেয়েই নয়, খুব সম্ভব তোমাদের কাউকেই না। রাখাল কহিল, তাই তো মনে হচ্ছে ভাই, কিন্তু কখনো শুনেছ এমন ব্যাপার? না, শুনিনি, কিন্তু বইয়ে পড়েছি। একখানা ইংরেজি উপন্যাসের আভাস পাচ্ছি। কেবল আশা করি উপসংহারটা যেন না আর তার মতো হয়ে দাঁড়ায়। রাখাল কহিল, নতুন মার ওপর বোধ করি এখন তোমার ঘৃণা জন্মালো তারক? তারক কহিল, জন্মানোই তো স্বাভাবিক রাখাল। রাখাল চুপ করিয়া রহিল। জবাবটা তাহার মনঃপুত হইল না, বরঞ্চ মনের মধ্যে গিয়ে কোথায় যেন আঘাত করিল। খানিক পরে বলিল, এরপরে দেশে থাকা চলল না। ব্রজবাবু কলকাতায় এসে এবার বিবাহ করলেন, সেই অবধি এখানেই আছেন। আর তুমি? রাখাল বলিল, আমিও সঙ্গে এলাম। পিসিমা তাড়াবার সুপারিশ করে বললেন, ব্রজ, সেই হতভাগী এই বালকটাকে জুটিয়ে এনেছিল, ওটাকে দূর করে দে। নতুন মার স্নেহের পাত্র বলে আমার পরে পিসিমা সদয় ছিলেন না। ব্রজবাবু শান্ত মানুষ, কিন্তু কথা শুনে তার চোখের কোণটা একটু রুক্ষ হয়ে উঠল। তবু শান্তভাবেই বললেন, ওই তো তার রোগ ছিল পিসিমা, আপদ বালাই তো আর একটি জুটোয়নি। কেবল ও বেচারাকে তাড়ালেই কি আমাদের সুবিধে হবে? পিসিমার নিজেদের কথাটা হয়ে গেছে তখন অনেক দিনের পুরনো, সে বোধহয় আর মনে নেই। বললেন, তবে কি ওকে ভাত কাপড় দিয়ে বরাবর পুষতেই হবে নাকি? না না, ও যেখানের মানুষ সেখানে যাক, ওর মুখ থেকে বাপ-মা মেয়ের কীর্তি কাহিনী শুনুক, নিজেদের বংশ পরিচয়টা একটুখানি পাক। ব্রজবাবু এবার একটুখানি হাসলেন, বললেন, ও ছেলে মানুষ, গুছিয়ে তেমন বলতে পারবে না পিসিমা, তার বরঞ্চ তুমি অন্য ব্যবস্থা করো। জবাব শুনে পিসিমা রাগ করে চলে গেলেন। বলে গেলেন, যা ভালো বোঝো করো, আমি আর কিছুর মধ্যেই নেই। নতুন মা যাবার পরে এ বাড়িতে পিসিমার প্রভাবটা কিছু বেড়ে উঠেছিল। সবাই জানত তার বুদ্ধিতেই এত বড় অনাচারটা ধরা পড়েছে। এতকালে লক্ষ্মীশ্রী তো যেতেই বসেছিল। নবীনবাবুর দরুন যে কারবারের লোকসান, তার মূলেও দাঁড়ালো এই গোপন পাপ। নইলে কই এমন মতিবুদ্ধি তো নবীনের আগে হয়নি। পিসিমা বলতেও আরম্ভ করেছিলেন, তাই বলতেন, ঘরের লক্ষ্মীর সঙ্গে যে এসব বাঁধা, তিনি চঞ্চল হলে যে এমন হতেই হবে। তারক অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কলকাতায় এসে ওদের বাড়িতেই কি তুমি থাকতে? হ্যাঁ, প্রায় বছর 10। তুমি থাকতে? চলে এলে কেন? রাখাল ইতস্তত করিয়া শেষে বলিল, আর সুবিধে হলো না। তার বেশি আর বলতে চাও না? রাখাল আবার কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, বলে লাভও নেই, লজ্জাও করে। তারক আর জানিতে চাহিল না, চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। শেষে বলিল, তোমার নতুন মা যে তোমাকে এত বড় একটা ভার দিয়ে গেলেন, তার কি? যাবে না একবার ব্রজবাবুর ওখানে?
সেই কথাই ভাবছি, না হয় কাল। কাল? কিন্তু তিনি যে বলে গেলেন আজ রাত্রেই আবার আসবেন, তখন কি তাকে বলবে? রাখাল হাসিয়া মাথা নাড়িল। তারক প্রশ্ন করিল, মাথা নাড়ার মানে? বলতে চাও তিনি আসবেন না? তাই তো মনে হয়, অন্তত অত রাত্রে আসতে পারা সম্ভবপর মনে করিনি। এবার তারক অধিকতর গম্ভীর হইয়া বলিল, আমি করি। সম্ভব না হলে তিনি কিছুতে বলতেন না। আমার বিশ্বাস তিনি আসবেন, এবং ঠিক 11টাতেই আসবেন। কিন্তু তখন তোমার আর কোনো জবাব থাকবে না। কেন? কেন কি? তার এত বড় দুশ্চিন্তাকে অগ্রাহ্য করে তুমি একটা পাও বাড়াওনি, একথা তুমি উচ্চারণ করবে কোন মুখে? সে হবে না রাখাল, তোমাকে যেতে হবে। রাখাল কয়েক মুহূর্ত তাহার মুখের প্রতি চাহিয়া রহিল, তারপরে ধীরে ধীরে বলিল, আমি গেলেও কিছু হবে না তারক। আমার কথা ও বাড়ির কেউ কানেও তুলবে না। তার কারণ? কারণ পাগল বরের পক্ষেও যেমন এক মামা কর্তা আছেন, কনের দিকেও তেমনি আরেক মামা বিদ্যমান। ব্রজবাবুর এ পক্ষের বড় কুটুম, অতি শক্তিমান পুরুষ। বস্তুত সে মামার কর্তৃত্বের বহর জানি নে, কিন্তু এ মামার পরাক্রম বিলক্ষণ জানি। বাল্যকালে পিসিমার অত বড় সুপারিশেও আমাকে নড়াতে পারেনি। এর চোখের একটা ইশারার ধাক্কা সামলানো গেল না, পুঁটুলি হাতে বিদায় নিতে হলো। এই বলি সে একটু হাসিয়া কহিল, ভগবান জুটিয়েছেন ভালো। না ভাই বন্ধু, আমি অতি নিরীহ মানুষ। ছেলে পড়াই, রাঁধি, বাড়ি, খাই, বাসায় এসে শুয়ে পড়ি। ফুরসত পেলে অবলা সবলা নির্বিচারে বড় লোকের ফাই ফরমাস খাটি। বকশিসের আশা করি নে, সেসব ভাগ্যবানেদের জন্যে। নিজেদের কপালের দৌড় ভালো করেই জেনে রেখেছি। অতি দুঃখও নেই, একরকম সরে গেছে। দিন মন্দ কাটে না, কিন্তু তাই বলে মল্লভূমি ঘেঁষে দাঁড়িয়ে মামায় মামায় কুস্তি লড়িয়ে তার বেগ সম্বরণ করতে পারবো না। শুনিয়া তারক হাসিয়া ফেলিল। রাখালকে সে যতটা হাবা বোবা ভাবিত, দেখিল তাহা নহে। জিজ্ঞাসা করিল, দুপক্ষেই মামা রয়েছে বলে মল্লযুদ্ধ বাঁধবে কেন? রাখাল কহিল, তাহলে একটু খুলে বলতে হয়। মামা মশাই আমাকে বাড়িটা ছাড়িয়েছেন, কিন্তু তার মায়াটা আজও ঘোচাতে পারেন না। কাজেই অল্প স্বল্প খবর এসে কানে পৌঁছয়। শোনা গেল ভগ্নিপতির কন্যাদায়ে শ্যালকের আরামেই বেশি বিঘ্ন ঘটাচ্ছে। এ ঘটকালি তাঁর কীর্তি। সুতরাং এক্ষেত্রে আমাকে দিয়ে বিশেষ কিছু হবে না, এবং সম্ভবত কাউকে দিয়েই না। পাকা দেখা আশীর্বাদ গায়ে হলুদ পর্যন্ত হয়ে গেছে, অতএব এ বিবাহ ঘটবেই। তারক কহিল, অর্থাৎ ও পক্ষের মামাকে কন্যার মায়ের কাহিনী শোনাতেই হবে, এবং তারপরে ঘটনাটা মুখে মুখে বিস্তারিত হতেও বিলম্ব ঘটবে না, এবং তার অবশ্যম্ভাবী ফল ও মেয়ের ভালো ঘরে আর বিয়েই হবে না। রাখাল বলিল, আশঙ্কা হয় শেষ পর্যন্ত এমনিই কিছু একটা দাঁড়াবে। তারক বলিল, কিন্তু মেয়ের বাপ তো আজও বেঁচে আছেন। রাখাল বলিল, বাপ বেঁচে নেই, শুধু ব্রজবাবু বেঁচে আছেন।
তারও ক্ষণকাল স্থির থাকিয়ে বলিল, রাখাল, চলো না একবার যাই। বাপটা একেবারেই মরেছে, না লোকটার মধ্যে এখনো কিছু বাকি আছে, দেখে আসি গে। তুমি যাবে? ক্ষতি কি? বলবে ইনি পাত্রের প্রতিবেশী, অনেক কিছুই জানেন। রাখাল হাসিয়া বলিল, ভালো বুদ্ধি। প্রথমত সে সত্যি নয়, দ্বিতীয়ত জেরার দাপটে তোমার গোলমেলে উত্তরে তাদের ঘোর সন্দেহ হবে তুমি পাড়ার লোক ব্যক্তিগত শত্রুতা বশে ভাঙচি দিতে এসেছ। তাতে কার্যসিদ্ধি তো হবেই না, বরঞ্চ উল্টো ফল দাঁড়াবে। তাই তো। তারক মনে মনে আরেকবার রাখালের সাংসারিক বুদ্ধির প্রশংসা করিল। বলিল, সে ঠিক, আমাদের জেরায় ঠকতে হবে। নতুন মার কাছে আরও বেশি খবর জেনে নেওয়া উচিত ছিল। বেশ, আমাকে তোমার একজন বন্ধু বলেই পরিচয় দিও। হ্যাঁ, দিতে হলে তাই দেব। তারক বলিল, এ বিয়ে বন্ধ করার চেষ্টায় তোমায় সাহায্য করি, এই আমার ইচ্ছে। আর কিছু না পারি, এই মামাটিকে একবার চোখে দেখেও আসতে পারবো। আর অদৃষ্ট প্রসন্ন হলে শুধু ব্রজবাবুই নয়, তার তৃতীয় পক্ষের হয়তো দেখা মিলে যেতেও পারে, তার তৃতীয় পক্ষেরও হয়তো দেখা মিলে যেতেও পারে। রাখাল বলিল, অন্তত অসম্ভব নয়। তারক প্রশ্ন করিল, এই মহিলাটি কেমন রাখাল? রাখাল কহিল, বেশ ফর্সা, মোটা সোটা, পরিপুষ্ট, গরম, অবস্থাপন্ন বাঙালি ঘরে একটু বয়স হলেই ওরা যেমনটি হয়ে ওঠেন তেমনি। কিন্তু মানুষটি তো বাঙালি ঘরের মেয়ে, সুতরাং তাঁদেরই আরও 10 জনের মতো। কাপড় গহনায় প্রগাঢ় অনুরাগ, উৎকট ও অন্ধ সন্তান বাৎসল্য, পরদুঃখে সকাতর অশ্রুবর্ষণ, 2 আনা 4 আনা দান এবং পরক্ষণেই সমস্ত বিস্মরণ। স্বভাব মন্দ নয়, ভালো বললেও অপরাধ হয় না। অল্প স্বল্প ক্ষুদ্রতা, ছোটোখাটো উদারতা, একটু আধটু। তারক বাধা দিল, থামো থামো, এসব কি তুমি ব্রজবাবুর স্ত্রীর উদ্দেশ্যেই শুধু বলছো, না সমস্ত বাঙালি মেয়েদের লক্ষ্য করে যা মুখে আসছে বক্তৃতা দিয়ে যাচ্ছ? কোনটা? রাখাল বলিল, দুটোই রে ভাই, দুটোই। শুধু তাৎপর্য গ্রহণ শ্রোতার অভিজ্ঞতা ও অভিরুচি সাপেক্ষ। শুনিয়া তারক সত্যই বিস্মিত হইল। কহিল, মেয়েদের সম্বন্ধে তোমার মনে মনে যে এতটা উপেক্ষা আমি জানতাম না, বরঞ্চ ভাবতাম যে। রাখাল তাড়াতাড়ি বলিয়া উঠিল, ঠিকই ভাবতে ভাই, ঠিকই ভাবতে, এতটুকু উপেক্ষা করি নে। ওরা ডাকলেই ছুটে যাই, না ডাকলেও অভিমান করি নে। শুধু দয়া করে খাটালেই নিজেকে ধন্য মানি। মহিলারা অনুগ্রহ করেন যথেষ্ট, তাদের নিন্দে করতে পারবো না। তারক বলিল, অনুগ্রহ যারা করেন তাদের একটু পরিচয় দাও তো শুনি। রাখাল বলিল, এইবারেই ফেললে মুশকিলে, জেরা করলেই আমি ঘাবড়ে উঠি। এ বয়সে দেখলাম শুনলাম অনেক, সাক্ষাৎ পরিচয়ও বড় কম নেই, কিন্তু এমনি বিশ্রী স্মরণশক্তি যে কিছুই মনে থাকে না, না তাদের বাইরের চেহারা, না তাদের অন্তরে। সামনে বেশ কাজ চলে, কিন্তু একটু আড়ালে এসেই সব চেহারা লেপে মুছে একাকার হয়ে যায়। একের সঙ্গে অন্যের প্রভেদ ঠাউরে পাইনি। তারক কহিল, আমরা পল্লীগ্রামের লোক,
পাড়ার আত্মীয় প্রতিবেশীর ঘরের 2-4টি মহিলা ছাড়া বাইরের কাউকে চিনিও নে, জানিও নে। মেয়েদের সম্বন্ধে আমাদের এই তো জ্ঞান, কিন্তু এই প্রকাণ্ড শহরের কত নতুন, কত বিচিত্র। রাখাল হাত তুলিয়া থামাইয়া দিয়া বলিল, কিছু চিন্তা করো না তারক, আমি হদিস বাতলে দেব। পাড়াগাঁয়ের বলে যাদের অবজ্ঞা করছো, কিংবা মনে মনে যাদের সম্বন্ধে ভয় পাচ্ছ, তাদেরকে এই শহরে এনে পাউডার, ব্রুশ প্রভৃতি একটু চেপে মাখিয়ে মাস 2 খান কয়েক বাছা বাছা নাটক, নভেল এবং সেই সঙ্গে গোটা 5 চলতি চালের গান শিখিয়ে নিও। ব্যাস। ইংরেজি জানে না? না জানুক, আগাগোড়া বলতে হয় না। গোটা 20 ভব্য কথা মুখস্থ করতে পারবে তো, না হলেও হবে। তারপরে তারক বিরক্ত হইয়া বাধা দিল, তারপরে তো আর কাজ নেই রাখাল, থাক। এখন বুঝতে পারছি কেন তোমার গা নেই। ওই মেয়েটির যেখানে যার সঙ্গেই বিয়ে হোক, তোমার কিছুই যায় আসে না। আসলে ওদের প্রতি তোমার দরদ নেই। রাখাল সকৌতুকে প্রশ্ন করিল, দরদ হবে কি করে বলে দিতে পারো? পারি। নির্বিচারে মেলামেশাটা একটু কম করো। যা হারিয়েছ তা হয়তো একদিন ফিরে পেতেও পারো। আর কেবল এই জন্যেই নতুন মার অনুরোধ তুমি স্বচ্ছন্দে অবহেলা করতে পারলে। রাখাল মিনিট খানেক নিঃশব্দে তারকের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার পরিহাসের ভঙ্গিটা ধীরে ধীরে মিলাইয়া আসিল। বলিল, এইবার ভুল হলো, কিন্তু তোমার আগের কথাটায় হয়তো কিছু সত্যি আছে। ওদের অনেকের অনেক কিছু জানতে পারায় লাভের চেয়ে বোধহয় ক্ষতিই হয় বেশি। এখন থেকে তোমার কথা শুনব, কিন্তু যাদের সম্বন্ধে তোমাকে বলেছিলাম তারা সাধারণ মেয়ে, 1000-এর মধ্যে 999, তার মধ্যে নতুন মা নেই। কারণ ওই যে একটি বাকি রইলেন, তিনিই উনি। ওকে অবহেলা করা যায় না, ইচ্ছে করলেও না। কিসের জন্য আজ তুমি বর্ধমান যেতে পারছো না সে তুমি জানো না, কিন্তু আমি জানি। কিসের তাগাদায় ঠেলে ঠুলে আমাকে এক্ষুনি পাঠাতে চাও মামা বাবুর গহরে, তার হেতু তোমার কাছে পরিষ্কার নয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওর বিগত ইতিহাস শুনে ওই যে কিনা বলছিলে তারক, অমর স্ত্রীলোককে ঘৃণা করাই স্বাভাবিক। তোমার ওই মতটি আরেকদিন বদলাতে হবে, ওদের চলবে না। তারক, তোমার ওই মতটি আরেকদিন বদলাতে হবে, ওদের চলবে না। তারক মুখে হাসিয়া নিয়ে বিদ্রূপের স্বরে বলিল, না চললে জানাবো, কিন্তু ততক্ষণে নিজের কথা অপরের চেয়ে যে বেশি জানি এটুকু দাবি করলে রাগ করো না রাখাল। কিন্তু এ তর্কে লাভ নেই ভাই, এ থাক। কিন্তু তোমার কাছে যে আজ পর্যন্ত একটি নারী ও শ্রদ্ধার পাত্রী হয়ে টিকে আছেন, হে মস্ত আশার কথা। কিন্তু আমরা ওর নাগাল পাবো না রাখাল। আমরা তোমরা ওই একটিকে বাদ দিয়ে বাকি 999-এর ওপরেই শ্রদ্ধা বাঁচিয়ে যদি চলে যেতে পারি, তাতেই আমাদের মতো সামান্য মানুষে ধন্য হয়ে যাবে। রাখাল তর্ক করিল না, জবাব দিল না, কেবল মনে হইল সহসা সে যেন একটুখানি বেমনা হইয়া গেছে। কি হে, যাবে? চলো। গিয়ে কি বলবে? মোটের উপর যা সত্যি তাই বলবো। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। সেই ভালো। দুই বন্ধু উঠিয়ে পড়িল।
রাখাল দরজার তালা বন্ধ করিয়া যুক্ত পানি কপালে ঠেকাইয়া বলিল, দুর্গা দুর্গা। অতঃপর উভয়ে ব্রজবাবুর বাটির উদ্দেশ্যে যাত্রা করিল। তারক হাসিয়া কহিল, আজ কোনো কাজই হবে না, নামের মাহাত্ম্য টের পাবে। পরদিন অপরাহ্নের কাছাকাছি দুই বন্ধু চায়ের সরঞ্জাম সম্মুখে লইয়া টেবিলে আসিয়া বসিল। টিপটে চায়ের জল তৈরি হইয়া উঠিতে বিলম্ব দেখিয়ে রাখাল চামচে ডুবাইয়া ঘন ঘন তাগিদ দিতে লাগিল। তারক কহিল, নামের মাহাত্ম্য দেখলে তো? রাখাল বলিল, অবিশ্বাস করে মা দুর্গাকে তুমি খামোকা চটিয়ে দিলে বলেই তো যাত্রাটা নিষ্ফল হলো, নইলে হতো না। প্রতিবাদে তারক শুধু হাসিয়া ঘাড় নাড়িল। সত্যই কাল কাজ হয় নাই। ব্রজবাবু বাড়ি ছিলেন না, কোথাও নাকি নিমন্ত্রণ ছিল, এবং মামাবাবু কিঞ্চিত অসুস্থ থাকায় একটু সকাল সকাল আহারাদি সারিয়া হজ্জা গ্রহণ করিয়েছিলেন। রাখাল বাটির মধ্যে দেখা করিতে গেলে সে যে এখনো তাহাদের মনে রাখিয়েছে এই বলিয়া ব্রজবাবুর স্ত্রী বিস্ময় প্রকাশ করিয়েছিলেন, এবং ফেরিবার সময় অন্যর চোখের অন্তরালে রেণুও আসিয়া মৃদুকণ্ঠে ঠিক এই মর্মেই অনুযোগ জানাইয়াছিল, তোমার বাবাকে বলতে ভুলো না যে আমি সন্ধ্যার পরে কাল আবার আসব, আমার বড় দরকার। তোমার বাবাকে বলতে ভুলো না। আচ্ছা, কিন্তু চাকরদেরও বলে যাও। নমস্কার। উপন্যাস শেষের পরিচয় আজ এইটুকুই। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।